ভারতে কিন্তু একটা বিশাল জনসংখ্যাগত পরিবর্তন ঘটছে। মানে একটা সময় ছিল যখন পরিবারের বয়স্কদের যত্ন নেওয়াটা একটা পবিত্র ঐতিহ্য হিসেবে দেখা হতো, কিন্তু এখন ব্যাপারটা ক্রমশ আইনি পরিকাঠামোর দিকে চলে যাচ্ছে। তো চলুন আজ এই পুরো বিষয়টার গভীরে গিয়ে দেখি কিভাবে ভারত তার বয়স্ক নাগরিকদের প্রতি শ্রদ্ধার ধারণাকে নতুন করে ভাবছে। আজকের এই আলোচনায় আমরা প্রথমে দেখব সমস্যাটা ঠিক কতটা বড়, তারপর আমরা এর সমাধানের পথগুলো নিয়েও কথা বলবো। মানে কিছু ডেটা থেকে শুরু করে একদম গ্রাউন্ড লেভেলের কাজকর্ম সবকিছুই আমরা একবার খতিয়ে দেখব। তো চলুন সবার আগে কিছু সংখ্যা দেখে নেওয়া যাক। এই সংখ্যাগুলোই কিন্তু আমাদের বুঝিয়ে দেবে ভারতের বয়স্ক জনসংখ্যার আসল ছবিটা ঠিক কীরকম আর কেনই বা এই আলোচনাটা আজ এতটা জরুরি। এই স্লাইডের সংখ্যাটা কিন্তু সত্যি চমকে দেওয়ার মতো, তাই না? ভেবে দেখুন, ২০৫০ সালের মধ্যে ভারতে বয়স্ক জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। মানে দেশের মোট জনসংখ্যার ২০%। এই বিশাল পরিবর্তনটা কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে পারিবারিক কাঠামো সবকিছুকেই নতুন করে ভাবতে বাধ্য করছে। তবে ভারতের এই সমস্যাটা কিন্তু একা নয়, এটা আসলে একটা গ্লোবাল ট্রেন্ডের অংশ। ২০৫০ সালের মধ্যে সারা বিশ্বে ৬০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা হবে ২.১ বিলিয়ন। আর তার থেকেও বড় কথা হল, এদের প্রায় ৮০%ই থাকবেন আমাদের মতো নিম্ন আর মধ্যম আয়ের দেশগুলোতে। আচ্ছা, এবার আসা যাক এই আলোচনার একদম মূলদ্বন্দ্বে। একদিকে আছে হাজার বছরের পুরনো সংস্কৃতি যা আমাদের বড়দের সম্মান করতে শেখায়, আর অন্যদিকে আছে আধুনিক জীবনের কঠিন সব বাস্তবতা। তো এই দুটোর সংঘাতে ভারতের ঐতিহ্যবাহী পরিবার ব্যবস্থা কিভাবে চাপের মুখে পড়ছে, চলুন সেটাই এবার দেখে নিই। ঐতিহাসিকভাবে দেখলে বড়দের সম্মান করাটা কিন্তু শুধু একটা সৌজন্য ছিল না, এটা ছিল একটা পবিত্র কর্তব্য। এই যে শ্লোকটা আমরা দেখছি, মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, এটা বাবা মাকে প্রায় ঈশ্বরের আসনে বসিয়েছে। মানে তাদের যত্ন নেওয়াটা ছিল একরকম পুজো করারই শামিল। আর এই শ্রদ্ধার সাংস্কৃতিক ভিত্তিটা ছিল ধর্ম। রামায়ণের শ্রাবণ কুমারের মতো চরিত্রগুলো এই আদর্শকে আরও মজবুত করেছে, যেখানে বাবা মায়ের সেবা করাটাই ছিল সবচেয়ে বড় কর্তব্য। এটা কোনো বোঝা ছিল না, ছিল দায়িত্ব। কিন্তু সময়ের সাথে সাথে নগরায়ন, কাজের জন্য বাইরে যাওয়া, এই সব কিছুর ফলে সেই পুরনো যৌথ পরিবার ব্যবস্থাটা আজ খুব দ্রুত ভেঙে যাচ্ছে। এর ফল কি হয়েছে? প্রায় ৩০% ভারতীয় প্রবীণ এখন একাই থাকেন। আর এর সাথে তৈরি হয়েছে স্যান্ডউইচ জেনারেশন। মানে এমন একটা প্রজন্ম যারা একদিকে নিজেদের সন্তানদের সামলাচ্ছে, আবার অন্যদিকে বয়স্ক বাবা মায়ের দায়িত্বও নিচ্ছে। দুই দিক থেকেই একটা অমঝা চাপ। তো এই পরিস্থিতিতে চলুন একবার পশ্চিমবঙ্গকে একটা কেস স্টাডি হিসেবে দেখি। এখানে কিন্তু ভাষা আর কিছু সামাজিক অভ্যাসের মধ্যে দিয়ে বয়স্কদের জন্য একটা দারুণ সাপোর্টিভ সিস্টেম তৈরি হয়ে গেছে। দেখুন, বাংলা ভাষার গঠনটাই এমন যে এটা কথার মধ্যেই সম্মানের একটা স্তর তৈরি করে দেয়। যেমনটা আমরা এখানে দেখছি, বড়দের জন্য আপনি আর সমবয়সীদের জন্য তুমি, এই ব্যবহারটা কিন্তু প্রায় নিয়ম। তার সাথে দাদা, কাকুর মতো এই যে সম্মানসূচক শব্দগুলো, এগুলো যেন একটা সামাজিক বর্মের মতো কাজ করে। আর হ্যাঁ, আড্ডা আর পাড়া কালচার, এটা তো একাকিত্বের বিরুদ্ধে একটা অসাধারণ সামাজিক হাতিয়ার। এই আড্ডাগুলো বয়স্কদের মানসিকভাবে আর সামাজিকভাবে সচল রাখে, তাদের একাকিত্ব কাটাতে দারুণভাবে সাহায্য করে। কিন্তু সবটাই তো আর এত ভালো নয়। এবার আমরা সেই আধুনিক সমস্যাগুলোর দিকে তাকাব, যেগুলো এই পুরনো মূল্যবোধগুলোকে একটা কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। মানে এইজ ডিসক্রিমিনেশন থেকে শুরু করে ডিজিটাল ডিভাইড পর্যন্ত। এই স্লাইডের তুলনাটা দেখুন, কি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দুই প্রজন্মের মধ্যে সহানুভূতির অভাবটা ঠিক কতটা। এই যে একটা ভুল বোঝাবুঝি, এটাই কিন্তু টেকনোলজি আর জেনারেশন গ্যাপটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আর পাবলিক ট্রান্সপোর্ট, ওটা তো রোজকার একটা পরীক্ষা ক্ষেত্র। এখানেই বোঝা যায় সম্মান জানানোর থিওরি আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা কতটা। সিট রিজার্ভড থাকা সত্ত্বেও শহরের ক্লান্তি আর আমাদের সহানুভূতির অভাব প্রায় নিয়মে তোয়াক্কা করে না। তো যখন সমাজের পুরনো সাপোর্ট সিস্টেমগুলো দুর্বল হয়ে যায়, তখন কাকে এগিয়ে আসতে হয়? রাষ্ট্রকে। ভারতেও ঠিক তাই হয়েছে।
বয়স্কদের যত্ন নেওয়ার যে নৈতিক দায়িত্ব সেটাকে এখন আইনের মাধ্যমে বাধ্যতামূলক করা হচ্ছে। এই টাইমলাইনটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তনের গল্প বলছে। এটা দেখাচ্ছে যে যখন সামাজিক মূল্যবোধ কমতে থাকে তখন সরকারকে কিভাবে এগিয়ে আসতে হয়। দেখুন, একটা পরামর্শমূলক নীতি থেকে কিভাবে ধীরে ধীরে কঠোর আইনের দিকে যেতে হয়েছে। এটাই প্রমাণ করে দেয় সমস্যাটা ঠিক কতটা গভীরে পৌঁছেছে। এই টেবিলটা দেখলে আরও পরিষ্কার হয়ে যাবে। 2019-এর সংশোধনী বিলটা 2007 সালের আইনের অনেকগুলো ফাঁকফোকর বন্ধ করে দিয়েছে। যেমন ভরণপোষণের কোনো লিমিটার নেই, আর সন্তানের সংজ্ঞাও বড় করা হয়েছে। এই পরিবর্তনগুলো আইনটাকে বয়স্কদের সুরক্ষার জন্য অনেক বেশি শক্তিশালী একটা হাতিয়ারে পরিণত করেছে। আর কলকাতা পুলিশের প্রণাম উদ্যোগটার কথা তো বলতেই হয়। এটা একটা অসাধারণ উদ্যোগ, যেখানে একটা পুলিশ ফোর্সকে সামাজিক কল্যাণের কাজে লাগানো হয়েছে। এটা 18,300-রও বেশি প্রবীণকে শুধু সিকিউরিটিই দেয় না, তাদের মানসিক আর ডাক্তারি সাহায্যও দেয়। তো আলোচনার একদম শেষে এসে আমরা এটা বলতেই পারি যে আইন জরুরি, কিন্তু শুধু আইনই যথেষ্ট নয়। আসল সমাধানটা লুকিয়ে আছে জেনারেশনগুলোর মধ্যে একটা অ্যাক্টিভ কানেকশন তৈরি করার মধ্যে। কারণ জেনারেশন গ্যাপ থেকেই তো ভুল বোঝাবুঝি আর কুসংস্কার জন্মায়, তাই না? এর একটাই সমাধান, দুটো জেনারেশনকে কাছাকাছি নিয়ে আসা। এমন কিছু প্রোগ্রাম দরকার যা এই দূরত্বটা কমিয়ে দেবে আর একে অপরের প্রতি বোঝাপড়া আর সহমর্মিতা তৈরি করবে। আর এই বোঝাপড়া তৈরির জন্য সবচেয়ে জরুরি স্কিল হল মন দিয়ে শোনা বা অ্যাক্টিভ লিসনিং। যেমনটা এখানে বলা হয়েছে, কিছু খুব সাধারণ কিন্তু দারুণ কাজের অভ্যাস, যেমন খোলামেলা প্রশ্ন করা বা মন দিয়ে কথা শোনা, এগুলো কিন্তু জেনারেশন গ্যাপ কমানোর সবচেয়ে বড় চাবিকাঠি। এটা শুধু ভদ্রতা নয়, এটা কানেকশন তৈরির প্রথম স্টেপ। আর এই কানেকশনটা যখন বাস্তবে রূপ নেয়, তখন এরকম অসাধারণ মডেল তৈরি হয়। কোচির যুবা বিজ্ঞান প্রোগ্রামটা এর একটা দারুণ উদাহরণ। এখানে স্টুডেন্টরা বয়স্কদের টেকনোলজি শেখায়, আর তার বদলে রিটায়ার্ড প্রফেশনালসরা তাদের কেরিয়ার নিয়ে পরামর্শ দেন। এই যে দেওয়া নেওয়ার সম্পর্ক, এটাই কিন্তু দুই প্রজন্মের মধ্যে বয়স নিয়ে থাকা ভুল ধারণাগুলো দূর করে দেয় আর আসল সম্মান তৈরি করে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যদি সংস্কৃতি আমাদের পুরনো সুরক্ষা জাল হয় আর আইন হয় নতুন, তাহলে ভবিষ্যতের জন্য আমাদের কোন সুতোগুলো দিয়ে জাল বুনতে হবে? আমরা এমন কি ব্যবস্থা তৈরি করতে পারি যা আমাদের বয়স্কদের একা করে দেবে না, বরং সমাজের সাথে আরও জুড়ে দেবে? এই উত্তরটা কিন্তু আমাদের সবাইকেই একসঙ্গে খুঁজতে হবে।